গল্প সঙ্গে চায়ের আড্ডায় আমি ইন্দ্রাণী। আজকের গল্প ভাঙা গড়া। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আর মানতেও পারবো না বলে বিছানার চাদর খামচে ধরলাম। উনি সাথে সাথেই আলতোভাবে আমার ঠোঁট দুটো নিজের ঠোঁটের মাঝে নিয়ে এলেন। চমকে উঠে বিছানার চাদর খামচে ধরেছি। 1 সেকেন্ড পরেই উনি আমার ঠোঁট ছেড়ে আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকালেন। হৃৎপিণ্ডটা রীতিমতো বুলেটের ট্রেনের মতন ছুটছে। নিজের সিক্ত মাতাল গলায় বললেন, কি বললে? আবার বলো। এমনভাবে বললেন যেন শুনতেই পাননি। আমিও কাপা গলায় বললাম, আমি আপনাকে স্বামী হিসেবে কিছুতেই মানতে পারি না। সাথে সাথে আবারও উনি আমার ঠোঁট নিজের ঠোঁটের দখলে নিয়ে এলেন, তবে এবার একটু আলতো ভেবে নয়, একটু যেন জোর করেই। আমার ডান হাত দিয়ে তাকে দূরে ঠেলতে চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। রীতিমতো আবারও আমার ঠোঁট ছেড়ে আমার মুখ বরাবর এসে শান্ত হয়ে বললেন, এবার বলো, কি বলছো? আমি কোনো কিছু বলবার মতন ভাষাটাই যেন হারিয়ে ফেলেছি। কি বলবো, আর বলেই বা কি লাভ? উনি তো কোনো কথাই শুনছেন না। আপনি কিন্তু, আবারও বলতে না বলতে একই কাজ। আমার ঠোঁটটা নিজের দখলে নিয়ে এলেন, আর এবার আলতো করে কামড় বসালেন। নিজেকে ছাড়িয়ে বললাম, দেখুন আপনি কিন্তু। কিন্তু আমাকে আর কিছু বলারই উনি সুযোগ দিলেন না। আমার মুখ নিজের বাঁ হাতে চেপে ধরে গলায় মুখ গুজে আমাকে বিছানার মধ্যে শুয়ে ফেলে দিলেন। আমি ছাড়া পাবার যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু যতই হোক একটা ছেলের শক্তির কাছে মেয়েরা কখনোই পেরে ওঠে না। আমার দু চোখ দিয়ে চোখ জল পড়তে থাকলো। উনি খুব ভালোভাবেই জানেন আমি ওনাকে একটুও ভালোবাসি না, আর সেটা সম্ভবও নয় এই জীবনে। তবু যে কেন উনি এরকম আমার সাথে করে থাকেন আমি বুঝতেই পারি না। কিছুক্ষণ পর আর কোনো উপায় না পেয়ে আমি এমনিতেই শান্ত হয়ে গেলাম। উনি ধীরে ধীরে নিজের মুখ আমার মুখের দিকে নিয়ে এলেন, আর আমার মুখের ঠিক সামনে এসে আবার দাঁড়ালেন। বাঁ হাতটা অনেকটা আমার কাছে নিয়ে এসে আমার কাঁধ দুটো চেপে ধরলেন। আমি যত ওনার কাছ থেকে নিজেকে সরানোর চেষ্টা করছি, উনি যেন তত আরও তীব্র হয়ে আমার ওপর দখল নেওয়ার চেষ্টা করছেন। আমার একদম ভালো লাগছে না। কিন্তু কিন্তু উনি যে শোনবারই পাত্র নন। আমাকে জোর করে আমার ওপর তার সমস্ত বল প্রয়োগ করছেন উনি। বাঁ হাতটা সরিয়ে আমার ঠোঁট দুটোকে আলতো আঙুল দিয়ে ছুঁয়ে যাচ্ছেন, আর নাক দিয়ে আমার গালটাকে ঘষা লাগাতে রাখছেন। ওনাকে এত কাছ থেকে আমি যেন একদম সহ্য করতে পারছি না। কেন আমাকে বিয়ে করলেন? খুব কি দরকার ছিল? উনি আমার গালে আলতো চুমু করে দিয়ে ফিসফিস করে বললেন, কাউকে চিরতরে কষ্ট দেওয়ার সূক্ষ্ম মোক্ষম দাস্তাটা কি জানো? নিজের কাছে বন্দি করে রাখা। আর এই সমাজে তার থেকে সবচেয়ে বড় উপায় হলো বিয়ে। বলে ঠোঁট থেকে আঙুলটা সরিয়ে আমার ঘষতে লাগলেন। কেন? কেন? আমি আপনার কোন ক্ষতিটা করেছি? কিসের জন্য আমাকে কষ্ট দিতে চান আপনি? এর থেকে বেশি আর কি কষ্ট দেবেনই বা কি আমায়? উনি মুচকি হাসলেন। সময়ের সাথে সাথে কষ্টের ধরন আর কারণ দুটোই স্পষ্ট হয়ে যাবে বলে আবারও আমাকে টেনে থেকে শক্ত করে বুকে তার জড়িয়ে ধরলেন। দয়া করে ছেড়ে দিন আমাকে, প্লিজ ছাড়ুন আমায়। আমার কথা শেষ হতে না হতেই আমার মুখে এক হাত চেপে ধরলেন, আর এবার যেন অনেকটা রাগান্বিত কণ্ঠে বললেন, তুমি কি কোনোভাবে আমাকে কাছে প্রাণ ভিক্ষা চাইছো? আমি কি গুন্ডা নাকি ধর্ষক? কোনটা? খুব শখ না দয়া নেবার? ওকে। বলেই উনি রীতিমতো আমার ঠোঁট দুটোকে কামড়ে ধরলেন। এক মুহূর্তে আমার উপর তার ভালোবাসা না, তার সমস্ত বাক্যে তার ঘৃণা প্রদর্শনের এটাই একমাত্র পথ। ব্যথায় আমার চোখ দিয়ে অঝরে জল ঝরে পড়ছে। আস্তে আস্তে উনি আমার শাড়ির আঁচলটা ফেলে দিলেন, কুচিগুলো খুলতে লাগলেন। শত ধাক্কা দেওয়া সত্ত্বেও আমি তাকে এক চুলও নাড়াতে পারলাম না। উল্টে আমার প্রতিটা আঘাতের জন্য ওনার অত্যাচার তীব্র থেকে তীব্রতর হতে শুরু করলো। কষ্টে আমার চোখ দুটো বন্ধ হয়ে আসছে, কিন্তু কোনো উপায় যে নেই আমার। কি করব আমি? গালে কিছু একটা স্পষ্ট অনুভব হলো। এমনিতেই রাতে তেমন ঘুমোতে পারিনি। চোখ মুখ কুচকে বিরক্তি ভাব নিয়ে চোখ দোলতে লাগলাম। আমার পাশে উনি আমার হাতে ঠিক কাঁধ দিয়ে
এক হাত দিয়ে আমার গালে স্লাইড করে যাচ্ছেন। চোখ চড়ক গাছ। এ কি আপনি? এই বলে আচমকা সরে যেতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না তাতে। উল্টে উনি আমাকে আষ্টে পিষ্টে আরও জড়িয়ে ধরলেন, আর রহস্যময়ী এক হাসি ওনার ঠোঁট দুটো যেন ছুঁয়েই রয়েছে। গত রাতের কথা মনে পড়তেই চোখটা যেন সরিয়ে দিলাম ওনার থেকে। উনি স্বাভাবিক গলায় বললেন, মানুষ তিনটে কারণে চোখে চোখ রাখতে পারে না। কি বলো তো? হয় লজ্জা, না হয় ভয়, আর নয়তো ঘৃণা। আমি দৃঢ় কণ্ঠে প্রকাশ করলাম। উনি আমার কথা তুচ্ছ করে হেসে মুখ গুজলেন। মানুষ ঘৃণার ভাগটাও সহজে কাউকে দেয় না, বুঝলে? আমি তো তাহলে ভাগ্যবান। তোমার ঘৃণাই সই। একটা আলতোভাবে গলায় কামড় দিয়ে উনি তার হাতের বাঁধন আলগা করে দিলেন। আমি গায়ের চাদর জড়িয়ে তার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করলাম। উনি দুহাত মাথার ওপর দিয়ে নিচে শুয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে লাগলেন। আমি আর কিছু না বলে খাট থেকে ছেড়ে উঠে দাঁড়ালাম, কিন্তু কপাল আমার 16 আনা যে খারাপ। পা নাপতেই বুঝতে পারলাম শরীরে অসহ্য ব্যথা, আমার এগোনোর ক্ষমতাই নেই। আর চোখে তাকিয়ে দেখি উনি শান্তভাবে শুয়ে আছেন আর আমার দিকে তাকিয়ে রয়েছেন। খুব কষ্ট করে নিজেকে শান্ত করে আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। এক দু পা সামনে নিয়ে যেতেই আবারও পড়ে গেলাম আমি। সাথে সাথে খাট ধরে একটু ঠেকা দিলাম। শরীরে অসহ্য ব্যথা, সারা রাতের কষ্ট আমার সারাটা শরীরে আমি অনুভব করছি। কিন্তু উনি তো আমাকে একবারও সাহায্যের জন্য এগিয়ে আসছেন না। আবারও হাঁটার জন্য 2 পা বাড়ালাম। পেছন থেকে মৃদু অনুরোধে সুরে করে বললেন, রাই। থেমে গেলাম। উনি বললেন, আজ একটা হলদে রঙের শাড়ি পরবে আমার জন্যে? কথাটা যতই মধুর হোক না কেন, মোহময়ী হোক না কেন, তার এই ছোট্ট অনুরোধটা রাখার কোনো মানসিকতাই আমার নেই। আমি আর কিছু না বলে আস্তে আস্তে বাথরুমে ঢুকে গেলাম। ঝর্ণা ছেড়ে অঝরে 2 চোখ দিয়ে আমার চোখের জল পড়ে যাচ্ছে। আমি কয়েকদিন আগেও তো ভাবিনি এই রকম হবে। সবই তো ঠিকঠাক ছিল। শুধু একটা মানুষের জন্য আমার জীবনের চিত্রটাই সমস্ত যেন ওলট পালট হয়ে গেল। আমার পুরো জীবনটার চাকাটাই যেন ঘুরে গেল। কিছুক্ষণ পরে বড় টাওয়েল পেঁচিয়ে দরজা হালকা খুলে বাইরে এসে উঁকি মেরে দাঁড়ালাম। আর পুরোটাই ফাঁকা। উনি কোথায় তাহলে? 1 পা 2 পা করে বেরিয়ে পুরো চোখে চোখ নিয়ে চারদিকে তাকালাম। না, উনি নেই। যাক, ভালোই হয়েছে। হঠাৎ তাকিয়ে দেখি খাটের ওপর একটা হলদে রঙের শাড়ি বার করা। দেখে ঠান্ডা মাথায় যেন আগুন জ্বলে উঠল। মাথা ঘুরিয়ে বললাম, পরবো না আমি ওটা। এগিয়ে আমার সুটকেসে খুঁজতে লাগলাম, কিন্তু আশ্চর্য, সুটকেসটা গেল কোথায়? আমার সমস্ত কাপড় চোপড় তো ওখানেই ছিল। মা তো কালকে বিদায় দেওয়ার সময় সুটকেসটা আমার হাতেই দিতে দিয়েছিল। আমি কি ভুলে গেলাম নিতে? না না না, সবই তো, আমি তো কালকে রাতেও দেখেছি কাপড় চোপড় সব ওটার মধ্যে। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও তো সুটকেসটা পাচ্ছি না। নির্ঘাত এটা উনিই সরিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি এটা এটা ওরই কাজ, যাতে ওর দেওয়ার শাড়িটা আমি পরি। বৌদি, ও বৌদি, দরজা খোলো না। আর কতক্ষণ? ভাইয়া তো চলেই এসছে, আর সবাই তোমার জন্য অপেক্ষা করছে। কই তুমি? এই তো সুমি, আসছি। তোমরা আচ্ছা যাও, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। বলেই তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে গিয়ে শাড়িটা পরে নিলাম। অগত্যা আর তো কোনো উপায়ও নেই। হলুদ শাড়ি পরে ভেজা চুলগুলো কোনো মতে আঁচড়ে আয়নার দিকে তাকিয়ে আছি। কেন? কারণ এই আয়নার ভেতরে দৃশ্যমান প্রতিবিম্বটা আজ আমার শেষ করে দিতে চাইছে মন। তাকাতে যেন ঘৃণা হচ্ছে। আজ আমি একজনের স্ত্রী, ইচ্ছেতেই হোক বা অনিচ্ছেতেই হোক। কিন্তু হ্যাঁ, আয়নার নিজের চেহারার ওপর হাত রেখে আমি তো তার স্ত্রী। তার প্রতিটা স্পর্শেই সাক্ষী এই আমি। স্বামী হিসেবে নিজের সম্পূর্ণ অধিকারটুকু সে নিয়েছে। এটাই কি স্বাভাবিক নয় রাই? তুচ্ছ হাসি বেরিয়ে এলো। দরজায় ধাক্কায় হুঁশটাই আমার ফিরে এলো। আবারও ডাকতে এসছে বোধহয়। এবার এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিলাম। সুমি কোমরে হাত দিয়ে আমাকে তাকিয়ে বলল, এই যে বৌদি আমার, সাজগোজ হলো?
আর কতক্ষণ সময় নেবে? জোরপূর্বক হেসে তাকালাম আমি। এই তো ভাই আসছি। আর আসছি বলে হবে না, চলো তো আমার সাথে, বলে হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। ড্রয়িং রুমে এসে দেখি আমি, আমার শ্বশুর অর্থাৎ আমার শ্বশুর আর বাড়ির সমস্ত আমাদের আত্মীয় স্বজন সবাই ড্রয়িং রুমও বসে রয়েছে। ঘর ভর্তি লোক, যাদের মধ্যে তো আমি 3-4জনকে চিনি। আমার শাশুড়ি, আমার কাকা শ্বশুর, আমার দেওর, আমার বৌদিরা সবাই রয়েছে। আমি সব্বাইকে চিনি। আর আমার শ্বশুরও ভীষণ হাসি খুশি ধরনের মানুষ। উনি জোরে জোরেই বললেন, আরে দেখেছ আমার বৌমাকে? কি ভারী মিষ্টি মেয়ে দেখো তো। আমার এত সুন্দর পছন্দ হয়েছিল, ওকে এক দেখাতেই আমি পছন্দ করে নিয়েছিলাম। এই নাও, নাও তো সবাই মিষ্টি খাও, যারা যারা আছে সবাই মিষ্টি খাও, বলে উনি মিষ্টিগুলো এগিয়ে দিলেন। এখানে যতগুলো লোক আছে সবাই উপস্থিত, সবাই মিষ্টি খাবে। সবার মুখে হাসি, কিন্তু কারোর মুখে যেন কোথাও একটা সন্দেহ। শুধু কিছু কিছু মানুষকেই আমি খুশি দেখছি, তার মধ্যে আমার এই ননদ সুমি। আর বাকি আমার কাকা শ্বশুর আর অন্যান্য আত্মীয় স্বজনরা, এরা যেন এই বিয়েতে কিছুতেই খুশি নন। যথারীতি আমিও তো নই। এই বৌদি, কী ভাবছো বলো তো, বলে সুমি আমার হাতে কোণে দিয়ে এক ধাক্কা মারল। আমি মাথা নেড়ে এগিয়ে যাব, ঠিক তখনই আমার ডান হাতটা ধরে আমার পেছন দিকে কেউ একটা আমাকে টানতে লাগলো। এই ভাইয়া, তুমি কোথায় নিয়ে যাচ্ছ বৌদিকে? পেছন থেকে সুমি ডাকছে। তাকিয়ে দেখি উনি আমাকে টেনে নিয়ে কোথাও যাচ্ছে। আমার ঘরে এনে হাত ধরে সোজা আমাকে আমার ঘরে বসালেন। সঙ্গে সঙ্গেই আমাকে পেছন থেকে সোজা এসে জড়িয়ে ধরে আমার দিকে আয়নার সামনে চোখে চোখ নিয়ে তাকালেন। আমি পুরোটাই যেন অবাক হয়ে গেলাম। অদ্ভুত তো, কী আশ্চর্য মানুষ! কি করছেন এটা? ছাড়ুন আমায়। ওনার কোনো হেলদোল নেই। উনি একইভাবে আমার দিকে তাকিয়ে আছেন, আর আমার ডান কাঁধ থেকে তার থুতনি রাখা যেন অনুসন্ধানী একটা ভাব। কি দেখছেন এত নিখুঁতভাবে, পর্যবেক্ষণ করে? শুনতে পাননি? ছাড়ুন, ছাড়ুন আমাকে, বলে বিরক্ত ভরে তার দিকে তাকালাম। নীল রঙের একটা পাঞ্জাবি, কিন্তু চুল কপালে এসে লেপ্টে আছে, আর তার শান্ত দৃষ্টি খুব অন্য রকমের। চোখ দুটো যেন কিছু বলছে একটা। আচমকা একটা লজ্জা কাজ করলো আমার মধ্যে। উনি এত কাছ থেকে আমার দিকে এইভাবে তাকিয়ে আমি চোখটা লজ্জায় নামিয়ে নিলাম। হলো, লজ্জায় চোখ সরিয়ে নিলে, বলে যেন আরেকটু শক্তভাবে জড়িয়ে ধরল। কিন্তু তুমি তো আমায় ঘৃণা করো, তাই না? অবাক হয়ে তার দিকে তাকালাম। উনি বাঁক হেসে হাতের বাঁধন আলগা করে দিলেন আর আমাকে ঘুরিয়ে নিচের দিকে দাঁড় করালেন। আমি মাথা নিচু করেই তার গতিবিধি পর্যবেক্ষণ করছি। উনি ড্রেসিং টেবিলের ওপর থেকে একজোড়া ছোট সাদা পাথরের ঝুমকো বার করে আমার হাতে দিলেন। আমি তার দিকে তাকিয়ে আছি। একটা ঝুমকো নিয়ে আমার গালে হাত স্লাইড করে কানের কাছে নিয়ে গেলেন আর ঝুমকো দুটোকে পরিয়ে দিতে লাগলেন। পেছন থেকে কিছু চুল সামনে এনে আঁচড়ে দিলেন, যাতে স্বর্ণ দুটো বালা আমার হাতে স্পষ্টভাবে দেখা যায়। এটা আমাদের বংশ পরম্পরায় বউদের দেওয়া হয়, এটা পরে নিলেন। অবশেষে ড্রেসিং রুমের উপরে একটা সোনার রিং ছিল, এনগেজমেন্ট রিং বলা চলে, ওটা উনি পরিয়ে দিলেন। গতকালের রাতে আমি খুলে সব ফেলে দিয়েছিলাম, সেটাই উনি নিয়ে এসছেন বোধহয়। আর বাঁ হাতে অনামিকা আঙ্গুলিতে সেটা সুন্দর করে আস্তে আস্তে পরিয়ে দিলেন। তার দিকে তাকালাম আমি। উনি আংটির দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, নিজের পরিচয়কে এইভাবে কি কেউ আদৌ ফেলে বাঁচা যায়? মুখ তুলে আমার দিকে গম্ভীর দৃষ্টিতে করে বললেন, এটাই তোমার পরিচয়। যেখানেই যাও আর যাই করো না কেন, এখন থেকে তুমি এটাই জানবে, এটাই তোমার শুধু একমাত্র পরিচয়। ঠিক তো? কথাটা যেন সোজা বুকের মধ্যে এসে বাঁধল। চোখ সরিয়ে দিলাম। অসহ্য লাগছে আমার, এত কষ্ট হচ্ছে ভেতরে, একটা চিনচিনে ব্যথা মস্তিষ্কে যেন, যা বলবার মতন নয়। উনি টেবিল থেকে কাজলটা হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে এক পলক তাকালেন, তারপরে বাঁকা হাতে কাজলটা রেখে দিলেন আর আমার হাত ধরে বললেন, কাজল দিয়ে চোখের রাগটুকু ঢাকতে নেই, তোমার চোখের ওই রাগটুকুই কাজলের কাজ করে দেবে। বলে
শাড়ির আঁচল টেনে মাথার ঘোমটার মতন করে দিলেন আর হাত ধরে আবার আমাকে বাইরে নিয়ে গেলেন। ড্রয়িং রুমে এসে আমরা দুজনেই উপস্থিত হলাম। সবাই তখন গল্পে মশগুল। আমি গিয়ে সবাইকে ভদ্রতার খাতিরে সবাইকে নমস্কার করলাম। সুমি আর পরিবারের সবাই ভালো করেই জানে যে আমার শ্বশুর আমাকে ভীষণ ভালোবাসে। মা এখানে বস, মা আমার কাছে এসে বস, সবাই তোর জন্যই অপেক্ষা করছিল। আমার শাশুড়ি তো বলেই উঠলেন, কিরে আবির, বাড়িতে বউ এনে কি ভদ্রতা ভুলে গেছিস? হাতটা ছাড় ওর। আবির রায়ের হাতটা আরও শক্ত করে নির্ভীক কণ্ঠে বলে উঠল, ভদ্রতা ভুলিনি, আর আজই তোমরা এখানে উপস্থিত হয়েছ তার কারণটা হলো, বলে রায়ের দিকে তাকিয়ে বলল, যেদিন হাত ছড়ার সময় আসবে তখন ছেড়েই দেব। রায় অবাক হয়ে আবিরের মুখের দিকে তাকিয়েছিল। এই কথাটার কী মানে হতে পারে? হঠাৎ করে আমার শাশুড়ি বলে উঠল, সব কথার এইভাবে জবাব তোকে দিতে হবে? চুপ কর। আবির আর কোনো কথা বাড়ালো না। আমি গিয়ে সোফায় গিয়ে বসলাম। আমার কাকা শ্বশুর বলে উঠলেন, আর কোনো কথায় আমি তোর কোনো ব্যাপারে অমত করিনি, কিন্তু তাই বলে তুই এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলি কী করে বলতো? বাবা মুচকি হেসে সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, আরে সিদ্ধান্তটা হয়তো আমি একটু তাড়াতাড়ি নিয়ে ফেলেছি, কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত নিইনি। সবাই বিরক্ত ভরে মুখে বললেন, ভাই আপনি তো সবই জানেন, তবু কি করে যে আবিরের সাথে এই মেয়ের বিয়ে দিলেন আমি তো বুঝতেই পারছি না। আমার শাশুড়িও তাল মিলিয়ে বললেন, জিজ্ঞাসা করো আর দেখো না উত্তর পাও কি না। আমার মতামতের তো কোনো প্রয়োজন বোধই উনি কোনোদিন করেননি। রাই এই অপমানগুলো একটুও সহ্য করতে পারছে না, মাথা নিচু করে শুধু ভদ্রতা পালন করে যাচ্ছে। এনারা যদি কোনো সম্পর্কের মধ্যে না পড়তো তাহলে রাই এতক্ষণ এনাদের এসব উত্তর কিভাবে দিতে হয় খুব ভালো করে জানা ছিল, কিন্তু সেটা তো সম্ভব নয়। তখনই একজন খুব ব্যস্ততার সাথে বেরিয়ে যাচ্ছিল দেখে আমার কাকা শ্বশুর ডেকে উঠলেন, এই 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 কোথায় যাচ্ছিস? দাঁড়া, বড় ভাইয়ের সাথে কথা বল। আমি এই বলে নিশানের দিকে বাবা বললেন, বসো এখানে নিশান। বিরক্ত ভাব নিয়ে রায়ের সামনে এসে চেয়ারে বসে পড়ল। আবির বাবার পাশে দাঁড়ানো ছিল। একটা ছোট্ট শ্বাস নিয়ে আবির বলে উঠল, এখন থেকে ভাস্কর্যের প্রদর্শনী চলছে না, আপনাদের কোনো বিচারকও এখানে নন, যে যার ইচ্ছে মন্তব্য করবেন। বলে বলে আবির রায়ের দিকে তাকালো। ও এখন আবির চৌধুরীর স্ত্রী, রায় চৌধুরী, বলে সবার দিকে কড়া দৃষ্টিতে তাকালো। আবিরের কথা শুনে নিশান মাথা তুলে আবিরের দিকে তাকিয়ে আবার রায়ের দিকে তাকালো। বাবা পরিস্থিতি সামাল দিতে গিয়ে বলল, তোমরা একটু বাড়াবাড়ি করছো কিন্তু এবার, আর রায়কে দোষারোপ করা বন্ধ করো। বলে উনি একটা চামচে মিষ্টি তুলে আমার দিকে দিলেন, এই নে মা। রায় অনিচ্ছা সত্ত্বেও মিষ্টিটুকু খেয়ে নিল। গলা থেকে তার নামছে না, সবই যেন কিছু একটা খোঁটা দিয়ে যাচ্ছে, অথচ তার তো কোনো দোষ নেই। কি দোষ ছিল তার? তার চোখ দুটো ভিজে আসছে, খুব কষ্ট হচ্ছে। ভাঙাগড়ার প্রথম অধ্যায় আজকে এখানেই সমাপ্ত। আগামী অধ্যায় খুব শিগগিরই আসবে। আপনাদের অমূল্য মতামত জানাবেন। নমস্কার।